হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ সেশন নিয়ে তোমাদের কাছে আজকে আমি চলে এসেছি। তো আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা ডাইভোর্স। দেখো, ঠিক বিবাহ বিচ্ছেদ বা ডাইভোর্স বলা যায় না। ডাইভোর্স বা বিবাহ বিচ্ছেদ কি কি কারণ হতে পারে, তো সেটার ছোটখাটো আন্দাজ আমাদের কাছে সকলেরই রয়েছে। কিন্তু এই 21st সেঞ্চুরিতে এক ধরনের ডাইভোর্সের কথা বলা হচ্ছে বা এক ধরনের ডাইভোর্স উঠে এসেছে, যেটা আগে ওয়েস্টার্ন স্টেট বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ছিল, কিন্তু আস্তে আস্তে এর যে প্রভাব সেটা কিন্তু আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, ইন্ডিয়া, এইখানেও কিন্তু দেখা যাচ্ছে। মানে আজ থেকে যদি 10-20 বছর আগে আমাদের বলা হতো যে একজন ওল্ডার কাপল যাদের অ্যাভারেজ বয়স 50 বা 50-এর বেশি, তারা যদি এখন ডাইভোর্স নিতে চায়, বিবাহ বিচ্ছেদের মামলা করে, তাহলে হয়তো আমরা কেউই সেটাকে হয়তো শুনে খুব শকিং আমাদের মনে হতো। হয়তো মনে হতো যে বাবারে, 50 বছর পরে, প্রায় অর্ধেক জীবন কাটানোর পরে এখন সেপারেশন বা এখন বিচ্ছেদের কি কারণ হতে পারে। কিন্তু এখন কিন্তু এই ফেনোমেনাগুলো খুব একটা কিন্তু যে আইসোলেটেড বা খুব একটা বিচ্ছিন্ন এবং এরম কিন্তু ব্যাপার না। এখন কিন্তু আমরা এগুলো প্রায় দেখতে পাচ্ছি। একটা লেটেস্ট এক্সাম্পল তোমাদের কাছে, আশা করি পোস্টারটা তোমরা এটা দেখতেই পাচ্ছ, যেখানে আমাদের অস্কার উইনিং মিউজিক কম্পোজার স্যার এ.আর রহমান 29 বছরের বিবাহের পরে কিন্তু একটা খবর এসছে যে তার এবং ওনার যে ওয়াইফ রয়েছে, তারা কিন্তু ডাইভোর্সের জন্য একটা পিটিশন ফাইল করেছে। এখনো অবধি ডাইভোর্স হয়নি, কিন্তু এরকম একটা খবর আশা করি যে এটা তোমরা সবাই জানো, এবং এটা কিন্তু অনেক দিন ধরেই একটা হেডলাইনে রয়েছে যে এ.আর রহমান, যার বয়স 57 প্রায়, এবং ওনার যে ওয়াইফ রয়েছে সায়রা বানু, তারও কিন্তু যদি বয়স দেখা যায় 50-এর কাছাকাছি, 29 বছর বিবাহ, 3টে বাচ্চার পরে এখন তারা কিন্তু একটা ডাইভোর্সের জন্য মামলা করছে, বা ডাইভোর্স যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য একটা পিটিশন ফাইল করেছে। তো বলিউডে কিন্তু এটা কোনো নতুন কোনো না। তোমরা এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছ, এই পিকচারগুলো থেকে হয়তো আন্দাজ করতে পেরেছো যে এরকম কিন্তু বলিউডেও অনেক কাপল আছে যারা একটা লম্বা সময় একসাথে কাটিয়ে তারা কিন্তু বিচ্ছেদের মামলা করেছে। যদি আমরা আমির খান, কিরণ রাওকে ধরি, তোমরা দেখতে পাচ্ছ একটা দীর্ঘদিনের বিবাহ বা দাম্পত্য জীবনের পরে তারাও কিন্তু তারা এখন কিন্তু ডাইভোর্স হয়ে গেছে। বা ফর এক্সাম্পল তোমরা যদি আরবাজ খান এবং 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 মালাইকা আরোরাকে দেখো, তারাও কিন্তু একটা দীর্ঘ সময় একসাথে থাকার পরে তারাও কিন্তু ডাইভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। বা ফর এক্সাম্পল অনেক আগেই কিন্তু কামাল হাসান এবং সাগরিকা ঠাকুর, এনাদেরও কিন্তু ডাইভোর্স হয়ে গেছে। তো আজকাল এই যে ডাইভোর্সের প্রসেসটা, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে গ্রে ডাইভোর্স। তাহলে গ্রে ডাইভোর্স জিনিসটা কি? তাহলে দেখো, গ্রে ডাইভোর্স, আমরা কিন্তু ডাইভোর্স মানে মোটামুটি কিন্তু সবাই জানি, মোটামুটি কি সবাই তোমরা জানো ডাইভোর্সের মানে কি। এখানে গ্রে ডাইভোর্স তোমরা হয়তো এই পিকচারটা দেখি আন্দাজ করতে পেরেছো। গ্রে ডাইভোর্স সেই সব ডাইভোর্সকে রেফার করে যেখানে কাপলের যে বয়স সেটা 50 বা 50-এর প্লাস। একটা দীর্ঘ সময় তারা একসাথে কাটিয়েছে, তারা দাম্পত্য জীবনের যে অর্ধেক সময় সেটা কিন্তু সুখে হোক দুঃখে হোক একসাথে কাটিয়েছে, কিন্তু যে কোনো কারণবশত বা অনেকগুলো কারণবশত তারা এখন কিন্তু বিচ্ছেদ করতে চাইছে, এখন সেপারেট হতে চাইছে। তাহলে গ্রে ডাইভোর্সটা কিছুই না, গ্রে ডাইভোর্স হচ্ছে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু রিসেন্টলি খুব খবরে রয়েছে, যেখানে কাপল যাদের বয়স 50 বছর বা 50 বছরের ঊর্ধ্বে এবং একটা দীর্ঘকালীন সময় তারা কিন্তু এই যে ম্যারেজ বা বিবাহ জীবনে আবদ্ধ থেকেছে, কিন্তু এখন তারা বিচ্ছেদ করতে চাইছে, এখন তারা সেপারেটেড হতে চাইছে। তো এই যে ফেনোমেননটাকে বলা হচ্ছে কিন্তু গ্রে ডাইভোর্স। ওয়েস্টে বা বিশেষ করে ইউনাইটেড স্টেটস বা ইউরোপে এই যে ট্রেন্ডটা, সেটা কিন্তু খুবই চলতি একটা ট্রেন্ড, এবং এটা এমন না যে 1-2 বছর এটা খুব পপুলারাইজ হয়েছে। ওয়েস্টে কিন্তু অনেক দিন ধরেই পপুলারাইজ। আমরা যদি
আমরা যদি হিলারি ক্লিন্টন বা বিল ক্লিন্টনের কথা বলি, বা ফর এক্সাম্পল আমরা যদি এলন মাস্ক বা জেফ বেজস এর কথা বলি, বা আর্নল্ড আমরা যদি সোয়েনসেগারের কথা বলি, তাহলে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে এটা কিন্তু খুবই একটা কমন ফেনোমেনা। আমরা যদি একটুখানি ডেটাগুলো দেখিনি, এটা একটা পিউ কমিশনের একটা ডেটা, তো সেই ডেটার নিরিখে কিন্তু তোমরা দেখতে পারবে যে গ্রে ডাইভোর্সটা ওয়েস্টে কিন্তু খুবই একটা কমন ফেনোমেনা। যদি আমি পার 100টা ডাইভোর্স যদি আমি এখানে দেখি, তাহলে তোমরা ইজিলি কিন্তু এখানে আন্দাজ করতে পারছো যে ইউনাইটেড স্টেটসে প্রায় পার 100 এর ডাইভোর্সের মধ্যে দেয়ার আর কেসেস, যেটা কিন্তু আমি জাস্ট একটুখানি মেনশন করে দিই যে পিউ কমিশনের এই যে রিপোর্টটা বা পিউ কমিশনের এই যে সার্ভেটা, এটা কিন্তু 2022-2023 সালে পাবলিশ হয়েছিল, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিউ কমিশন কিন্তু রিপোর্ট দিচ্ছে যে পার 100 যারা কাপল রয়েছে তাদের মধ্যে প্রায় বেশিরভাগ যদি বলতে পারি তাহলে 55টা ডাইভোর্সের কিন্তু সেখানে গ্রে ডাইভোর্স। তার মানে কাপলদের যে বয়স সেটা 50 বা 50-এর ঊর্ধ্বে, বা তাদের যদি খুবই সফিস্টিকেটেড ভাষায় বলা যায় তাহলে তাদের যে চুলের যে রং সেটা কিন্তু গ্রে হয়ে গেছে, তারপরে তারা ডাইভোর্স নিচ্ছে। ইউরোপেও তোমরা এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছ যে পার 100 ডাইভোর্সের মধ্যে 45টা যে ডাইভোর্স রয়েছে সেটাও কিন্তু ওল্ডার কাপলসদের মধ্যে খুব কমন। এশিয়াতে তোমরা যদি ট্রেন্ডটা দেখো, যে এশিয়াতে কিন্তু ট্রেন্ডটা অতটাও গ্রো করেনি, এশিয়াতে আস্তে আস্তে কিন্তু এটি গ্রো করছে। এশিয়াতেও তো নাম্বারটা কিন্তু খুব একটা কম না, 35 আমরা যদি দেখি সেটা হচ্ছে পার 100টার মধ্যে ওল্ড কাপলের মধ্যে, বা যারা আর কি প্রাপ্তবয়স্ক যারা কাপল রয়েছে তাদের মধ্যে এই যে ডাইভোর্সের ফেনোমেনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি একটুখানি পিউ কমিশনের রিপোর্টটা ইয়ার ওয়াইজ দেখি, তাহলে তোমরা দেখতে পারবে যে এই তিনটে ফেনোমেনাকে লক্ষ্য করো, 1980 থেকে 90, 90 থেকে 2010 এবং 2010 থেকে 2020, এই যে তোমরা তিনটে দশক দেখছো, এই তিনটে দশকে তোমরা দেখতে পারবে যেখানে সংখ্যা যদি আমি পার 10টা বিচ্ছেদের ক্ষেত্রে বলি, তাহলে তোমরা 1980, 1990-তে কিন্তু দেখতে পারবে সেখানে কিন্তু এশিয়াতে একটাও এরকম রিপোর্টেড হয়নি। এশিয়াতে কিন্তু একটাও রিপোর্টেড হয়নি। তোমরা ইউরোপ বা ইউনাইটেড স্টেটসে দেখতে পারো সেটা কিন্তু ট্রেন্ডটা গ্রো হচ্ছে। কিন্তু একটুখানি তোমরা যদি লক্ষ্য করো 2020 থেকে 2024-এর প্যাটার্নটা, তাহলে কিন্তু খুব একটা শকিং না হলেও খুবই সাডেন বলতে পারা যায়। সেখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনাইটেড স্টেটসে যদি সেরকম ভাবে 10টা ম্যারেজের মধ্যে এই যে এই পিরিয়ডটার মধ্যে আমি তোমাদের বলছি 20 থেকে 24 সালের যে পিরিয়ডটা, এই যে 4 বছর বা এই যে স্প্যানটা, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10টা ম্যারেজের মধ্যে 6টা ম্যারেজ হচ্ছে গ্রে ডাইভোর্স। এবং যেখানে এশিয়াতে 1980-র দশকে একটাও গ্রে ডাইভোর্সের কোনো লিগ্যাল কেস রিপোর্টেড হয়নি, সেখানে তোমরা দেখো যে ইউরোপ এবং এশিয়ার যে ডেটাটা তোমাদের দিয়েছি, যে সার্ভেটা করা হয়েছে, সেখানে কিন্তু প্রায় 5টা কিন্তু ডাইভোর্স এরকম হয়েছে, মানে পার 10টাতে, হ্যাঁ, পার 10 ডাইভোর্সে দেয়ার আর কেসেস অফ 5 গ্রে ডাইভোর্স। তার মানে নাম্বারটা কিন্তু 50%-এরও বেশি এই যে টাইম স্প্যানটায় কিন্তু সেখানে সংখ্যা বেশি। এবং এই যে তোমাদের টাইম স্প্যানটা, এই যে আমি আগে একটা কমন ফেনোমেনা দেখালাম, এটা 2022-23 সালে পাবলিশ হয়েছে, এটা কিন্তু অল ওভার ডেটা নিয়ে। তার মানে আমি যদি এই ডেটাটা হচ্ছে তোমাদের 1990 থেকে 2024 এই ডেটাটা নিয়ে কিন্তু একটা বলতে পারো যে 30-এরও বেশি দশক ধরে সার্ভে করে লিগ্যাল ডেটাগুলোকে দেখে কিন্তু এই যে রিপোর্ট, এটা পিউ কমিশন পাবলিশ করেছিল। এবার আমি যদি দেখি যে ডাইভোর্সের ট্রেন্ডটা কি রয়েছে, তাহলেও কিন্তু আমি একটা ইঙ্গিত পাবো যে কেন এই গ্রে ডাইভোর্স বাড়ছে ওল্ডার কাপলসের মধ্যে। প্রথমে আমি একটু ইয়াঙ্গার কাপলসদের তোমাদের দেখে দিই যে ইয়াঙ্গার কাপলসদের মধ্যে এই ডাইভোর্সের ফেনোমেনাটা কেন হচ্ছে। তার কারণ অনেকগুলো হতে পারে। ইনকম্প্যাটিবিলিটি ফ্যাক্টর, যে হয়তো বিয়ে করার পরে দেখা যাচ্ছে যে তার বা তার ওয়াইফ বা হাজবেন্ডের মধ্যে যে একটা কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর ছিল সেটা বিয়ের পরে আর থাকছে না। বা আমরা যদি দেখতে পারি যে ডিফিকাল্ট রিলেটিভস বা ইনলজ হয়তো কোনো প্রবলেম ক্রিয়েট করছে, বা ইনলজের কারণে কিন্তু ডাইভোর্সটা হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যদি তোমরা, আমি এই কিছু ডেটা সার্চ করছিলাম, সেখানে আমি পেলাম যে ইউএসএ তে বা ইউরোপে যে নাম্বার 1 কারণ যে ইয়াঙ্গার কাপলসের মধ্যে ডাইভোর্স হওয়া, সেটা হচ্ছে নয় ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট,
নয়তো ফিন্যান্স বলতে পারো। কিন্তু আমরা যদি এটা ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখি, এটা ডেটাটা আমি ইন্ডিয়ান পার্সপেক্টিভে দিয়েছি, ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখো তোমরা দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবে ডাইভোর্স হওয়ার ইয়াঙ্গার কাপলের মধ্যে। কি কি? একটা দেখতেই পাচ্ছ অ্যাবিউস, একটা দেখতেই পাচ্ছ অ্যাবিউস। প্রায় তোমরা যদি ডেটাটা দেখো প্রায় 80% কিন্তু ডাইভোর্স অ্যাবিউসের জন্য হয়। কিন্তু খুব সারপ্রাইজিংলি তোমরা যদি এই 3 নম্বর ট্রেন্ডটা দেখো, সেটা হচ্ছে ডিফিকাল্ট রিলেটিভস বা ইনলস একটা কিন্তু প্রবলেম বা ক্যাওস ক্রিয়েট করে। সেই জন্য প্রায় 75% ডাইভোর্স ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে ইনলস বা রিলেটিভস এর জন্য। এটা আমিও দেখে খুব শকড হয়ে গেছিলাম যে ইনলস এর কারণেও ইন্ডিয়াতে এত ডাইভোর্স বেড়ে গেছে। এবং বাকি যে ফ্যাক্টরগুলো রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে জেনারেল, যেটা তোমাদের বললাম যে একটা ইনকম্প্যাটিবিলিটির ফ্যাক্টর কিন্তু এসে যাচ্ছে, সেখানে ফিন্যান্স রিলেটেড রয়েছে, সেখানে ইনফিডিলিটি মানে চিটিং একটা ইনভলভ রয়েছে, সেখানে বিয়ের পরে কিন্তু দেখা যাচ্ছে যে তার যে বিহেভিয়ার বা তার যে বিহেভিয়ারাল প্যাটার্ন বা তার যে লাইফস্টাইল সেটা হয়তো তার পার্টনারের থেকে একদম আলাদা। তো এটা ইয়াঙ্গার কাপলস, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব না। এবার যদি তোমরা ওল্ডার কাপলস এর দেখো, আসলে ইন্ডিয়াতে কেসেস খুব একটা কিন্তু রেকর্ডেড নেই। তো এই জন্য আমি একটা সার্বিকভাবে এশিয়ার যে ফ্যাক্টরস গুলো রয়েছে এবং ইন্ডিয়ান যে এখন যে প্যাটার্নটা দেখা যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আমি একটা ডেটা তৈরি করেছি। সেখানে তোমরা দেখতে পারো যে কি কি কারণের জন্য হচ্ছে এমটি নেস্ট সিনড্রোম। আমি এটা এক্সপ্লেন করবো যে এমটি নেস্ট সিনড্রোমটা কি। এটা একটা সাইকোলজিক্যাল বিহেভিয়ার যেখানে কাপলসরা এতটাই নিজেদের থেকে আইসোলেটেড, এতটাই তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, এবং এটা কিন্তু ওল্ডার কাপলস এর বলছি আমি, এতটাই দূরত্ব বেড়ে গেছে যে তারা কিন্তু আজকে মনে করছে যে তাদের মধ্যে কোনো সেই ইন্টিমেসিটা, সেই সম্পর্কটা কিন্তু আর নেই। সেটা সোশ্যাল হোক না কেন, ফিজিক্যাল হোক না কেন, সেটা কিন্তু আর নেই। তোমরা ইনফিডিলিটিটাও কিন্তু দেখতে পারো যে অনেক বড় একটা ফ্যাক্টর, চিটিংটাও কিন্তু অনেক বড় ফ্যাক্টর। যদি তুমি ইনফিডিলিটিটা দেখো তাহলে প্রায় ওল্ডার কাপলস এর মধ্যে কিন্তু 60% কারণ এই গ্রে ডাইভোর্স হওয়ার। ফিনান্সিয়াল ডিফারেন্স অবশ্যই একটা অর্থ। আজকে 2023-24 প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওমেনরা কিন্তু শুধুমাত্র হোম মেকার না, তারাও কিন্তু এই যে পেড ওয়ার্কিং ক্লাসে ততটাই তাদের কানেক্টিভিটি যতটা কিন্তু পুরুষ শ্রেণীর কানেক্টিভিটি রয়েছে। এবং একটা কালচারাল শিফটও দেখা যাচ্ছে, যেখানে আগে কিন্তু একটা কালচারাল স্টিগমা অ্যাসোসিয়েটেড করে দেওয়া হতো, আরে বাবা ডিভোর্স মানে অনেক বড় হাউয়া। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এই কাপলসরা যদি একসাথে না থাকতে পারে, একসাথে যদি না তারা জীবন কাটাতে পারে, বা অনেকটা সময়ের পরে দেখা গেল যে তারা একে অপরের সাথে কমফোর্টেবল না, একে অপরের মধ্যে আর কোনো ভালোবাসা বা আর কোনো সেরকম ভাবে পার্টনারশিপ নেই, তখন কিন্তু তারাও এই ডাইভোর্সের কিন্তু করতে পিছু পা হচ্ছে না। এই যে সোশ্যাল স্টিগমা যেটা ডাইভোর্সের সাথে আগে অ্যাসোসিয়েট ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এবার যদি আমি একটুখানি কারণগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ওল্ডার কাপলস এর মধ্যে যে দুটো ফ্যাক্টর উঠে আসছে, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে এমটিনেস এবং একটা হচ্ছে ইনফিডিলিটি। এবার যদি আমি ডিসকাস করি যে কি কি কারণ রয়েছে এই গ্রে ডাইভোর্স হওয়ার বা ওল্ডার কাপলস এর মধ্যে বিচ্ছেদ হওয়ার, তার মধ্যে আমরা কিছু কমন ফিনোমেনা পাবো। তো সেই কমন ফিনোমেনা গুলো নিয়ে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে পারি যে কি কি কারণ হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি কিছু এক্সাম্পল দিই, যে সোশ্যাল নর্মস কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। সোশ্যাল নর্মস কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। কি ফ্যাক্টর? একটা ম্যাসাচুসেটস বলে ইউনিভার্সিটি রয়েছে ইউনাইটেড স্টেটসে, তো তারা একটা রিসার্চ করে এই গ্রে ডাইভোর্সকে নিয়ে। তো তারা কি করে, তারা ওল্ডার কাপলস এর কাছে যায় না, তারা কি করে, তারা যারা কাউন্সিলিং করে, যারা ডাক্তার যারা সাইকিয়াট্রিস্ট যারা রয়েছে তাদের কাছে যায়, এবং তাদের কাছে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করে যে আপনাদের কাছে তো অনেক এরকম সেপারেশনের কেস আসে, তো আপনারা কি কোশ্চেন করেন বা কিরকম করে তাদের রেসপন্সটা। তো অর্ধেকের বেশি যারা সাইকোলজিস্ট রয়েছে, যারা কাউন্সিলার্স রয়েছে, তারা বলে যে পার্টনার্সরা বলছে যে আমি জীবনের থেকে আরো বেশি কিছু চাই, বা তারা বলে যে আমাদের মধ্যে যে একটা ইন্টিমেসি ছিল, আমাদের মধ্যে যে একটা কানেক্টিভিটি ছিল, আমরা একে অপরেরকে যে বুঝতাম, সেটা কিন্তু এখন আর নেই, সেটা এখন বোরডাম, এমটিনেসে পাল্টে গেছে। তো তারা এখন কিন্তু ওই কম্প্রোমাইজ করে জাস্ট ফর দ্য সেক অফ কি আমি একসাথে থাকবো, এটার জন্য কিন্তু তারা থাকছে না, তারা কিন্তু এখন ডিফারেন্ট ওয়েজ দেখছে। তো এই ফ্যাক্টরটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর, এবং তার যদি রিজন গুলো আমরা দেখি, তাহলে রিজন গুলো তোমরা দেখবে
যে এখন যারা 50+ এর বেশি তারা কিন্তু মোর হেলদিয়ার। একজন কাপল যদি সে কোন রকম বার্ধক্য ভাতায় বা কোন রকম ওল্ড এজ যদি তার ডিফিকাল্টি হয় তাহলে কিন্তু তাকে অন্য একজনের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয়, কিন্তু এখনকার যারা 50s এর মধ্যে পৌঁছচ্ছে তারা কিন্তু মোর হেলদিয়ার, তারা নিজের খেয়াল নিজে রাখতে পারে, তারা কিন্তু তার পার্টনারের উপরে ডিপেন্ডেন্ট না। দ্বিতীয় তোমরা দেখো তারা কিন্তু মোর অ্যাক্টিভ। এখন যদি তোমরা, আমি এই ওয়ার্কফোর্স দেখছি, তোমাদের আমি ওয়ার্কফোর্সটাকে মানে কিছুক্ষণ বাদে তোমাদের দেখাবো, সেটাকে এক্সপ্লেন করব। সেই ওয়ার্কফোর্সেও কিন্তু একটা শিকাগো ইউনিভার্সিটি একটা রিসার্চ করে, তো সেই রিসার্চে কিন্তু দেখা যায় যে এখন যারা 50+ কাপলস রয়েছে তারা কিন্তু মোর অ্যাক্টিভ, তারা মোর অ্যাক্টিভ ইন দেয়ার ডেইলি লাইফ, তারা মোর অ্যাক্টিভ ইন সোশ্যাল সেটিং, তাদের যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে মোর অ্যাক্টিভ, তারা অনেক লোকের সাথে কথা বলছে, অনেক লোকের সাথে তাদের ফিলিংস কিন্তু শেয়ার করছে। তো এই জন্য তারা কিন্তু এখন মোর অ্যাক্টিভ, তারা কিন্তু সেই সামাজিকভাবে বা মানসিকভাবে কিন্তু শুধুমাত্র নিজের যে পার্টনার আছে তার উপরে ডিপেন্ডেন্ট না। এবং অবশ্যই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি কিন্তু ওমেনদের মধ্যে বেড়ে গেছে। আগে একটা ফ্যাক্টর ছিল যে আমি যদি আমার হাজবেন্ডের সাথে ডাইভোর্স করে দিই, এবং তোমরা বুঝতে পারছো এটা আমি ইয়াং কাপলস এর মধ্যে বলছি না, যদি একটা ওল্ডার কাপল হয় তাহলে অবশ্যই যে কোনো একজন মহিলা কিন্তু তার এটাই ভাববে, তার প্রথম যে খেয়ালটা আসবে যে এখন যদি আমি ডাইভোর্স করি তাহলে আমার ফিনান্সিয়াল সাপোর্ট কি আছে, আমার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কি আছে। তার কারণ তাকে আর ভাবতে হচ্ছে না, কারণ সে কিন্তু এখন বেশি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সোশ্যাল যে নর্মসটা রয়েছে, আমাদের যে ট্রেন্ডটা রয়েছে সেটা কিন্তু পাল্টেছে। এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ যে থেরাপি সেশন, সেখানে যারা মহিলারা রয়েছে তারা কিন্তু বলছে যে অনেক হয়েছে, অনেক আমি কম্প্রোমাইজ করেছি, অনেক আমি ত্যাগ করেছি, এবারে আমি আমার লাইফকে আমার মতো করে বাঁচতে চাই, আমি নতুন জিনিস এক্সপ্লোর করতে চাই, আমাদের মধ্যে মেলবন্ধন হচ্ছে না, আমি সেটাকে অনেক বছর ধরে ট্রাই করেছি, নাও আই ওয়ান্ট টু বি ফ্রি। তো এই সোশ্যাল সেটিংটা কিন্তু সেখানে দেখা যাচ্ছে। নেক্সট যদি আমরা দেখি এই সোশ্যাল সেটিংটা কি আরেকটা আসছে, সেটা খুব মানে কেউ যদি হয়তো সাইকোলজিতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জিনিসটা এখন কিন্তু খুব দেখা যাচ্ছে, এমটিনেস সিনড্রোম। ভালো করে দেখো, এখানে এমটি ওয়ার্ডটা অতটা ইম্পর্টেন্ট না যতটা এই নেস্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। দেখো অনেক কাপলসরা কিন্তু আছে যারা ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তাদের পার্টনারের সাথে সেরকম সম্পর্ক থাকে না, সেটা সামাজিক হোক, সেটা ফিনান্সিয়াল হোক বা সেটা ফিজিক্যাল হোক, কিন্তু তারা ছেলে মেয়েদেরকে বড় করার ক্ষেত্রে, ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে বা ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা কিন্তু একসাথে থাকে, একসাথে কিন্তু তারা থাকতে চায়, বলতে পারি ঠিক, হ্যাঁ অবশ্যই একসাথে থাকতে চায় তাদের ছেলে মেয়েদের জন্য। কিন্তু ছেলে মেয়ে যখন একটা বয়সের পরে নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয়, তার কারণ দেখো এখনকার ছেলে মেয়ে কিন্তু আর নিজের বাবা মার উপরে ডিপেন্ডেন্ট না। হ্যাঁ অবশ্যই এর জন্য আমাদের শুধুমাত্র যে আমি ছেলে মেয়েদেরই দায়ী করবো তার তো কোনো কারণই নেই, তার কারণ এখন যে আমাদের চাকরির যে সেক্টর রয়েছে সেটা এতটাই ডাইভার্জ যে কেউ কিন্তু আর বাড়িতে বস থাকবে না তার হ্যাপি লাইফের জন্য। এখন যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছে তারা কিন্তু ট্রাই করে নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরোনো, এবং এই জন্য তারা কিন্তু আর বাবা মার উপরে ডিপেন্ডেন্ট না। তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু তারা অন্য সিটিতে বা অন্য কান্ট্রিতে বা অন্য জায়গায় কিন্তু চলে যায়। তো তাদের সেই জায়গায় চলে যাওয়ার পরে তার বাবা বা তার যে মা রয়েছে তাদের কিন্তু আর সেরকম ভাবে ডিপেন্ডেন্সি নেই। তারা কিন্তু এটা ভাবছে না যে আমাকে এবারে ছেলে মেয়েকে আরো বড় করতে হবে, আমার ছেলে মেয়ের সংসার রয়েছে সেটা আমাকে দেখতে হবে, বা আমার ছেলে মেয়ের একটা কম্পেটিবিলিটি ফ্যাক্টর রয়েছে সেটা আমাকে বজায় রাখতে হবে। আর কিন্তু না, একটা স্টেজের পরে ছেলে মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে, যখন তারা কর্মের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, অন্য জায়গায় চলে যাচ্ছে, এই এমটিনেসটা কিন্তু সেট ইন করে। এবং বহু বছর একসাথে থাকার পরে একটা বোরডাম, একটা ইনডিফারেন্স কিন্তু চলে আসে। তো এই বোরডাম ইনডিফারেন্স কাটাতেই কিন্তু আমরা এই গ্রে ডাইভোর্সের দিকে কিন্তু আমরা বেশি দেখছি। যেরকম আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি কিছু ইন্টারভিউ দেখছিলাম এবং বিশেষ করে কিছু বলিউড কাপলসের আমি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে ইন্টারভিউতে কিন্তু বারবারই এটা বলা হচ্ছে যে ঠিক আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করে দিয়েছি, আমরা একসাথে ছিলাম ছেলে মেয়েদের জন্য, এখন আর সেই রেসপন্সিবিলিটিটা আমাদের নেই, নাও আমরা সেপারেট হতে পারি, আমাদের আর কোনো দায়িত্ব নেই। তো এই এমটিনেস সিনড্রোমটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর, যেখানে চিলড্রেনরা কিন্তু আর বাড়িতে থাকছে না, এবং তাদের মধ্যেই কাপলসের মধ্যে যে একটা কমননেস, যে একটা লিঙ্ক, তাদের বাচ্চারা, সেই বাচ্চাই যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের নেস্ট থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের আর সেই বাড়িটাকে ধরে কিন্তু আর আঁকড়ে থাকা হয় না।
এইটা একটা ফ্যাক্টর। আমরা যদি তৃতীয় ফ্যাক্টরটা দেখি তাহলে অবশ্যই, যেটা আমি সোশ্যাল নর্মসেও তোমাদের সাথে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। দেখো আমি একটা ডেটা এখানে দিয়েছি, এটা ইন্ডিয়ান পার্সপেক্টিভে একটা ডেটা। তোমরা ইয়ার বাই ইয়ার যদি তোমরা দেখতে পারো যে ওমেনের রোলটা কিভাবে পাল্টেছে ফ্রম হাউসওয়ার্কে তোমরা দেখো যে ওমেনের কন্ট্রিবিউশন প্রায় 4.6% যদি আমরা ডেটা হিসেবে দেখি। তারপরে যারা ওমেন রয়েছে তারা কিন্তু কেয়ার গিভিং এ আসলো। পরবর্তীকালে তোমরা দেখছো যে অনেক ওমেন তারা কিন্তু এই হোম মেকার বা হাউস ওয়াইফের যে কাজ সেটাতেই সন্তুষ্ট ছিল। কিন্তু এখন মানে আমি যদি 2000 সাল থেকে 2024 অব্দি দেখি, এই যে দুটো দশকে আমরা দেখছি যে পেড ওয়ার্কিং, তোমরা দেখো যে হাজবেন্ড এবং ওয়াইফ কিন্তু প্রায় সেম লেভেলে এসে গেছে। আজকে অবশ্যই আমি বারবারই এটা বলি যে একটা চাকরি, একটা ছেলের জন্য যেরকম যোগ্যতা প্রমাণের একটা কিন্তু দায়বদ্ধ, তেমনি কিন্তু একটা ওম্যানের জন্য একটা চাকরি কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তার যে ফ্রিডম, তার যে ইন্ডিপেন্ডেন্স, সেটার উপরে কিন্তু ডিল করে। তো যখন একটা ওম্যান তার একটা হ্যান্ডসাম তিনি চাকরি করছেন, একটা ভালো স্যালারি সে পাচ্ছে, সে কিন্তু তার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট না নিজের শখ আহ্লাদ পূরণ করার ক্ষেত্রে। যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আগের যে দশকগুলোতে কিরকম করে রোল অফ আ ওম্যান চেঞ্জ হয়েছে, তাদের ফিনান্সিয়াল রোলটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু ম্যারেজটা এই জন্য কিন্তু করা হয় না যেখানে বাবা মা হয়তো নিজের মেয়ে বা নিজের সন্তানের বিয়ে এই জন্য দেয় যে তারা একটা ফিনান্সিয়ালি একটা ডিপেন্ডেন্সি পাবে। এখন কিন্তু একসাথে থাকার জন্য, ভালোবাসার জন্য লোকে কিন্তু বিয়েটা করে। কিন্তু যখন ওমেনরা ফ্রি, আমি শুধু এখানে কিন্তু একটা নেগেটিভ পার্সপেক্টিভে একদমই বলছি, পজিটিভ পার্সপেক্টিভেই বলছি। তো সেইখানে কিন্তু ওমেন রোলটা পাল্টেছে, তারা কিন্তু নো লঙ্গার, তারা কিন্তু আর ডিপেন্ডেন্ট না। এবং এই ডিপেন্ডেন্ট না থাকার ফলে তাদের কিন্তু আর কোনো দায়বদ্ধতা নেই। এজন্য কিন্তু তারা স্টেবল, তারা নিজের ফিনান্সটা বুঝে নিয়েছে, ফিনান্সের দিক থেকে তারা স্টেবল। এবং যদি দেখা যায় যে তারা একসাথে থাকতে পারছে না, সেটা 20 বছর হোক, 50 বছর হোক, তাহলেও কিন্তু তারা এই ডাইভোর্সের দিকে যাচ্ছে। তাহলে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা, নিজের যোগ্যতা বুঝে নিজের ফিনান্সের দিকটাকে ঠিক করা, এবং একটা ফিনান্সের পর তাকে যখন তার পার্টনারের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না, তখন কিন্তু যদি আমি একে অপরের সাথে আমার মেলবন্ধন না হয় তাহলে সেপারেট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এটাই আমাদের যুক্তিতর্ক বলে। নেক্সট যদি আমরা দেখি, সেটা হচ্ছে বোরডাম এবং ডিসস্যাটিসফ্যাকশন। এটা তোমাকে আগেও আমি জাস্ট একটুখানি বললাম যে একটা লং টার্ম রিলেশনশিপকে হেলদি রাখা কিন্তু খুব একটা ছোটখাটো ব্যাপার না। হয়তো অনেকেই ভাববে যে এটা কি আছে, সবাই তো থাকছে, সবাই তো একসাথে আছে, এবং এত বছরের বিবাহের পরে আর কি বোরডাম, কি ডিস্যাটিসফ্যাকশন। কিন্তু সেটাই কিন্তু হচ্ছে। বিশেষ করে যারা মেল রয়েছে, যারা পুরুষ রয়েছে, তারা কিন্তু নিউ এক্সপিরিয়েন্সেস করতে চায়, তারা নিউ অপরচুনিটিস তে সন্ধান করে, তারা তাদের যে কাজগুলো তারা ইয়াং বয়সে করতে পারেনি, অ্যাজ এ টিম তারা করতে পারেনি, নতুন এক্সপিরিয়েন্সেস গ্যাদার করা, নতুন জায়গায় ঘুরতে যাওয়া, নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করা, নিজের বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, নিজের যে বন্ধু বান্ধব রয়েছে বা যে হবিটা সে তার টিনে করতে চেয়েছিল সেটা করতে পারছে না, তার একটা ফিনান্সিয়াল, তার একটা ম্যারেজ বা একটা সোশ্যাল, তার একটা কাস্টম ছিল, একটা দায়বদ্ধতা ছিল, সেটা কিন্তু এখন আর নেই। তো সেই জিনিসগুলোকে পুরো করার জন্যও কিন্তু এখন যারা মেল অ্যাডাল্টস রয়েছে, যারা ওল্ডার কাপলস এর মধ্যে মেল রয়েছে, তারা কিন্তু একটা ডিফারেন্ট ওয়ে খুঁজছে, একটা ডিফারেন্ট ডাইভার্জেন্স খুঁজছে, যাতে তারা নিজের যে শখ আহ্লাদগুলো সেইগুলোকে পুরো করতে পারে। এটা কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা ফ্যাক্টর এই গ্রে ডাইভোর্সের ক্ষেত্রে। যদি আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিই, আমি এই কামাল হাসান এবং সাগরিকার কিছু ক্লিপস দেখছিলাম, সেখানেও কিন্তু সাগরিকা এবং কামাল হাসান দুজনেরই যে একটা মিউচুয়াল যে ডাইভোর্স হয়েছে, সেখানে কিন্তু তারা বলছে যে আমাদের যে লাইফস্টাইল বা আমাদের যে থিঙ্কিং বা আমাদের যে থট, সেটা কিন্তু একদমই আলাদা। সেখানে অনেক কারণেই কিন্তু আমাদের থট মিলছে না, সেটা একটা ঝগড়ায় পাল্টে যাচ্ছে, পরবর্তীকালে সেটা একটা অশান্তির একটা ছাপ নিচ্ছে। এর থেকে ভালো যে আমি আমার লাইফে নতুন এক্সপিরিয়েন্সেস করি, সে তার লাইফে নতুন এক্সপিরিয়েন্সেস করে। এবং চিটিং, ইনফিডেলিটি একটা অনেক বড় ফ্যাক্টর, যেটা আগেই তোমাদের বললাম যে ইউনাইটেড স্টেটসে ইনফিডেলিটি কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। যে আজকে একটা ওল্ডার কাপল, সে হয়তো জানতো যে তার পার্টনার তার সাথে চিট করছে, তার সাথে সুখী নেই, তো হয়তো ওই ইয়াং বয়সটাই বিকজ অফ সোসাইটাল নর্মস, বিকজ অফ প্রেশার, একটা বাড়ির প্রেশার থাকে। দেখো একটা
মেয়ে যদি এটা জানতেও পারে যে তার হাজবেন্ডের অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, তার সাথে মানে বিবাহ বিচ্ছেদ করা কিন্তু এত সোজা হয় না। বিবাহ বিচ্ছেদ করা কিন্তু খুব একটা সোজা না। আমাদের সমাজটা এমনি একটা পিতৃতান্ত্র প্যাট্রিয়ার্কিক্যাল সমাজ। তো সেখানে বিচ্ছেদ যদি তুমি করো তাহলে কি তার ফ্যামিলিও ইনভলভ হবে, এবং একটা সোসাইটিও কিন্তু তাকে একটা খারাপ চোখে দেখে। এবং আমরা জানি যে একজন মহিলার পক্ষে ডাইভোর্সের পরে কিন্তু লাইফটা খুব একটা ইজি হয় না। তো সেক্ষেত্রেও আমরা দেখছি যে ওল্ডার কাপলসরা যাদের আর ছেলে মেয়েদের প্রতি মানে ছেলে মেয়েদেরকে মানুষ করা হয়ে গেছে, তারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাদের মধ্যে আর কোনো রকমের নিজের সংসারকে চালানোর যে এই যে একটা রেসপন্সিবিলিটি এটা নেই, তখন তারা কি করছে, তারা কিন্তু ডাইভোর্স চাইছে। তার কারণ তারা অনেক আগেই কিন্তু জানতে পেরেছিল যে তাদের পার্টনারের সাথে তাদের মেলবন্ধন হচ্ছে না, সেটা ইনফিডিলিটির কারণে হোক, চিটিং এর কারণে হোক। এখন তারা লাইফের এই পর্যায়ে এসে তারা ডাইভোর্স নিতে চাইছে, বিকজ আর কোন রকম রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধ তার নেই, তিনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। মানে সবকটা জিনিসে কিন্তু একসাথে লিঙ্কড রয়েছে। তো এই কারণগুলো কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমাদের এই গ্রে ডাইভোর্স কেন ইন্ডিয়াতে কিন্তু বাড়ছে। এবং যদি আমার ওপিনিয়ন নাও বা যা সবকটা যদি আমি ক্যারেক্টারিস্টিক্স তোমরা যদি একবার আলোচনাগুলো যে করলাম সেইগুলো যদি তোমরা ভাবো, তাহলে দেখবে যে কোনো একটা কিন্তু ফ্যাক্টর প্রাইমারি রেসপন্সিবিলিটি না। আমি এটা বলবো যে সবকটা ফ্যাক্টর কিন্তু মিলিয়ে করছে। আজকে ফর এক্সাম্পল মানে 20 বছর 30 বছর আগে এই ফেনোমেননটা এতটা দেখা দেয়নি। তার কারণ হচ্ছে আমাদের থিঙ্কিং, তার কারণটা হচ্ছে মেয়েরা অতটা ডিপেন্ডেন্ট ছিল না, তারা বাড়িতে অ্যাডজাস্ট করতে পারতো, কম্প্রোমাইজ করতে পারতো। কিন্তু যখন আমার পার্টনারের সাথে আমি সুখী নেই, যখন আমি 30-40 বছর আমার লাইফের আমি একটা জায়গায় থেকেছি, আমি সংসারের কথা ভেবেছি, আমার ছেলে মেয়েদের কথা ভেবেছি, নাও ইটস মাই টার্ন টু লিভ মাই লাইফ অ্যাকর্ডিং টু মাই রুলস। এটা আর কি মানে যে কথাগুলো আমি আর কি ইন্টারনেটে পড়লাম বা যে কাউন্সিলিং গুলো আমি দেখলাম, যে ভিডিও দেখলাম, এই পার্সপেক্টিভে তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে? এবার এই যে গ্রে ডাইভোর্সের যে লিগ্যাল দিকটা কি হয়েছে, ইন্ডিয়ান লস কি হয়েছে, দেখো গ্রে ডাইভোর্সের ক্ষেত্রে অন্য কোনো আপাতত লস নেই। ডাইভোর্সের যে আমাদের লস রয়েছে সেই লসই তোমরা জানো যে হিন্দুদের ক্ষেত্রে আমাদের হিন্দু পার্সোনাল ল রয়েছে, মুসলিমদের ক্ষেত্রে মুসলিম পার্সোনাল ল রয়েছে। হিন্দুদের ক্ষেত্রে ডাইভোর্সের জন্য তোমরা জানো যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 কিন্তু রয়েছে, তার পরিপ্রেক্ষিতে ডাইভোর্স কিন্তু নেওয়া যায়। এবং আমরা জানি যে আমাদের যারা মুসলিম ভাই বোন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডাইভোর্সের যে প্যাটার্ন সেটা অন্য, সেটা তালাক হতে পারে, কুল্লা হতে পারে। তো এরকম কিন্তু অনেক বড় প্যাটার্ন রয়েছে। তাই ডাইভোর্সের জন্য কিন্তু আলাদা দিক নেই। কিন্তু মাথায় রাখবে এই লিগ্যাল সিস্টেম কিন্তু অনেক চ্যালেঞ্জেস ফেস করবে গ্রে ডাইভোর্সকে পার্টিকুলারলি কেন্দ্র করে। তার কারণ দেখো, ইয়াঙ্গার ডাইভোর্সের মধ্যে যখন ইয়াঙ্গার কাপলের মধ্যে যখন ডাইভোর্স হয়, যখন মিউচুয়াল কনসেন্টে ডাইভোর্স হয়, তখন কিন্তু হাজবেন্ডকে একটা ভরণ পোষণ দিতে হয়, তার মেইনটেনেন্সের, ওয়াইফের মেইনটেনেন্সের জন্য ভরণ পোষণ দিতে হয়। এবং শাহবানো মামলায় আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে মেইনটেনেন্স বা অ্যালিমনি দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবে যখন 50-এর পরে ডাইভোর্স হচ্ছে, তখন কিন্তু তোমার যে ইনকাম সেটা কিন্তু এতটা ফ্যাক্টর করে না, যত ফ্যাক্টর করে বেনিফিটস গুলো। যেরকম কি কি বেনিফিটস, যেরকম রিটায়ারমেন্টের পরে যে বেনিফিটস গুলো আছে, বা তাদের লং টার্ম যে স্টেবিলিটি। আজকে আমি যদি আমার পার্টনারের থেকে এই জন্য ডাইভোর্স নিই, ফর এক্সাম্পল আমি ফ্রি থাকতে চাই, আমি যেই জিনিসগুলো আমি লাইফে এক্সপ্লোর করিনি আমি সেইগুলোকে এক্সপ্লোর করতে চাই, তার জন্য কিন্তু আমার একটা কিন্তু ডিপেন্ডেন্সি লাগবে, ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি লাগবে। তাহলে এই ইন্ডিয়ান লস কিন্তু এখনো এই গ্রে ডাইভোর্সের জন্য কিন্তু কোনো নতুন রুলস, রেগুলেশন, প্যাটার্ন বা লসে পরিবর্তন, কি বেনিফিটস পাওয়া হবে, কি রকম মেইনটেনেন্স দেওয়া হবে সেই ব্যাপারে কিন্তু বলেনি। এখনো কিন্তু আমাদের সেম ডাইভোর্স লটা ইয়াঙ্গার কাপলের জন্য প্রযোজ্য, তার সাথে সাথে কিন্তু যারা ওল্ডার কাপলস তাদের জন্যও প্রযোজ্য। এবার আমরা এই যে সিস্টেমটাকে কি করে চেঞ্জ করতে পারি, প্রথমেই হচ্ছে অ্যাওয়ারনেস এবং সেন্সিটিভিটি। এবং কিন্তু আমাদের এটা মানতে হবে, যেরকম আমরা ডাইভোর্সকে একটা সময় একটা সোশ্যাল স্টিগমা ভাবতাম, ডাইভোর্সের পরে লাইফটা কত ডিফিকাল্ট আমরা এটা ভাবতাম, এখন কিন্তু আর মানুষে অতটা ডাইভোর্সকে একটা সোশ্যাল স্টিগমাটাইজ করে না, অতটা কিন্তু ডাইভোর্সকে একটা চোখে দেখে না। রাদার দেন কিন্তু ডাইভোর্স যদি দুটো কাপলের মধ্যে কনসেন্টে হয়, তারা যদি একসাথে না থাকতে পারে, একসাথে না বাঁচতে পারে, তাহলে এটাকে ম্যাচুরিটি বলা হয়। ঠিক আছে ভাই, আমরা একসাথে থাকতে পারছি না, আমাদের হয়তো কোথাও ভুল হয়েছে, তুমিও থাকতে পারছো না, আমিও থাকতে পারছি না, নাও ইটস ফ্রি। এবং পলিসি চেঞ্জেস কিন্তু এর জন্য আনতে হবে। কারণ দেখো, একটা ইয়াঙ্গার কাপলসের যে ডিমান্ড বা ইয়াঙ্গার কাপলসের যে
যে যে আর কি তার যে একটা পরিধি থাকে সেটা কিন্তু ওল্ডার কাপলস এর জন্য আলাদা। আমি আগেই বললাম যে তাদের যে ফিনান্সিয়াল বার্ডেন, তাদের যে বেনিফিটস, তাদের যে সোশ্যাল সেটিং সেটা কিন্তু একদম আলাদা। তো সেই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু লজ অ্যান্ড রেগুলেশনস কিন্তু আনতে হবে। এবং ইতিমধ্যে তোমাদেরকে বলে দিই যে এখনো কোনো রকম কিন্তু ডিসকাশন এই ব্যাপারে কিন্তু হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো হোম অ্যাফেয়ার্স এই ব্যাপারেও হয়তো কিছু নতুন লজ, রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু আনবে। এবং অবশ্যই রিসোর্সেস অ্যান্ড কাউন্সিলিং, আমরা রিসোর্সেস অ্যান্ড কাউন্সিলিং এর মধ্যেও কি আমরা ইমোশনাল সাপোর্ট এই ওল্ডার কাপলসদের দিতে পারি যদি তারা সেপারেট হতে চায়, কি করে আমরা ফিনান্সিয়াল তাদের উপরে বার্ডেনটা কমাতে পারি, লিগালি কিরম করে আমরা তাদেরকে হেল্প করতে পারি, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে শেষ অবধি যদি আমি এটাকে কনক্লুড করতে চাই, তাহলে কনক্লুড আমি কিভাবে করতে পারি? আমি কনক্লুড করতে পারি যে গ্রে ডাইভোর্স হচ্ছে এমন একটা ডাইভোর্স যেটা ওল্ডার কাপলের মধ্যে রয়েছে। প্রাপ্তবয়স্ক যারা কাপল রয়েছে তারা নিজের অর্ধেক লাইফটা তাদের পার্টনারের সাথে কাটানোর পরে তারা বিচ্ছেদ চাইছে, সেটা যে কোনো কারণে হোক না কেন, সোসাইটাল নর্মস হোক না কেন, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হোক না কেন, নতুন কিছু এক্সপ্লোর করা হোক না কেন, চিটিং হোক না কেন, বা এই যে এমটিনেস সিনড্রোম বললাম সেই জন্য হোক না কেন। এবং তার সাথে সাথে এই ইন্ডিয়ান লিগাল সিস্টেমকেও কিন্তু ইভলভ হতে হবে এই গ্রে সাপোর্ট, এই গ্রে ডাইভোর্সকে সাপোর্টের ক্ষেত্রে, তাদের কাউন্সিলিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই পর্যন্তই আমার মোটামুটি আজকে ছিল, আর কিছুই তোমাদের সেরকম ভাবে বলার নেই। তো আশা করি আজকের সেশনটা তোমাদের ইনফরমেটিভ লাগলো। এরকমই আরো সেশন দেখতে কিন্তু আমাদের WBPSC ওয়ালা চ্যানেলে চোখ রেখো। থ্যাংক ইউ।